নমস্কার বন্ধুরা, অর্পিতা স্পিরিচুয়াল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, 2025 সালে উত্থান একাদশী ঠিক কী বার পড়েছে? সেটি 1 নভেম্বর না 2রা নভেম্বর? এবং এই উত্থান একাদশীর মাহাত্ম্য কী এবং উত্থান একাদশী পালন করলে আপনার কী ফল লাভ হতে পারে এবং এই একাদশীতে কোন কোন জিনিসগুলি অবশ্যই নিষিদ্ধ, এই নিয়ে আজকের আমার একটি ভিডিও। তো চলুন শুরু করা যাক আমাদের মূল বিষয়গুলি। এবছর অর্থাৎ 2025 সালে উত্থান একাদশী পড়েছে 1 নভেম্বর সকাল 9:11 থেকে এবং এই একাদশী তিথি 2রা নভেম্বর সকাল 7:31 শেষ হবে। অর্থাৎ একাদশী উপবাস অবশ্যই আপনি 1 নভেম্বর পালন করতে পারেন। এবার আলোচনা করব এই একাদশী তিথিতে আপনার কি কি খাওয়া একেবারেই উচিত না। প্রথমত, ধান জাতীয় সকল প্রকার খাদ্য যেমন চাল, মুড়ি, চিড়ে, সুজি, পায়েস, খিচুড়ি, চালের পিঠা, খই প্রভৃতি। তাছাড়া গম জাতীয় সকল প্রকার খাদ্য যেমন আটা, ময়দা, সুজি, বেকারির রুটি এবং সব রকমের বিস্কিট, হরলিক্স প্রভৃতি কোনোগুলি আপনি খেতে পারবেন না। এবং যব বা ভুট্টা জাতীয় সকল প্রকার খাদ্য যেমন ছাতু, খই, রুটি আপনি কোনোভাবেই গ্রহণ করবেন না এই উত্থান একাদশী তিথিতে। তাছাড়া ডাল জাতীয় সকল প্রকার খাদ্য যেমন মুগ ডাল, মাসকলাই, খেসারি, মুসুরি, ছোলা, অড়হর, মটরশুঁটি, বরবটি এবং শিম প্রভৃতি জিনিসগুলি আপনি কোনোভাবেই গ্রহণ করবে না। তাছাড়া সর্ষের তেল, সয়াবিনের তেল, তিল তেল প্রভৃতি এইগুলি আপনি কোনোভাবেই একাদশী তিথিতে গ্রহণ করবেন না। আপনি যদি এইগুলি গ্রহণ করেন তাহলে আপনার একাদশী ব্রত সম্পূর্ণ নষ্ট হয়ে যায়। তাছাড়া একাদশীতে কোনোভাবেই অন্ন ভোজন করা উচিত না। একাদশী তিথিতে অন্ন ভোজন করলে মানুষ নরকবাসী হতে হয়। এছাড়া অন্যকেও যদি আপনি অন্ন ভোজন করান তাহলেও আপনাকে নরকেই যেতে হবে। একাদশী ব্রত পালনের মাধ্যমে শুধু যে নিজের জীবনের সদ্গতি হয় তা নয়, নিজ কর্মদোষে কোনো পিতামাতা যদি নরকবাসী হন তবে একাদশী পালনকারী পুত্র বা কন্যা সেই পিতামাতাকে নরক হতে উদ্ধার করতে পারে। কাজেই প্রত্যেককে একাদশী পালন করা অবশ্যই কর্তব্য। একাদশী ব্রত পালনের আগের রাত 12টার মধ্যেই আহার শেষ করে নেওয়া ভালো। শোয়ার আগে ভালো করে দাঁত ব্রাশ করে নিতে হবে। কেবল উপবাস করাই একাদশী ব্রতের মূল লক্ষ্য নয়। একাদশীর দিন নিরন্তর ভগবানের নাম স্মরণ ও কীর্তন শ্রবণের মাধ্যমে সারাদিন অতিবাহিত করতে হয়। তাছাড়া একাদশীর দিন কোনোভাবেই পরচর্চা, পরনিন্দা, মিথ্যা বলা, রাগ প্রকাশ এবং সহবাস সম্পূর্ণ নিষিদ্ধ। তাই এই একাদশী তিথিতে আপনি এই সব কাজগুলি থেকে নিজেদেরকে বিরত রাখুন এবং একাদশী পালনের দিন রক্তক্ষরণও বর্জনীয়। তাই এই দিন যে কোনো কিছু কাটাকাটির সময় অবশ্যই সতর্কতা অবলম্বন করুন। একাদশীর দিন যে কোনো প্রকার প্রসাধনী ব্যবহার নিষিদ্ধ। তাই তেল, সাবান, শ্যাম্পু শরীরে প্রয়োগ থেকে বিরত থাকুন। এছাড়া চুল, দাড়ি ও নখ কাটা একাদশীতে সম্পূর্ণ নিষিদ্ধ।
তাছাড়া একাদশী পালনের সময় পরদিন অবশ্যই পালন করতে হবে। পঞ্জিকা দেখে একাদশী পালনের নির্দিষ্ট সময়ের মধ্যে পঞ্চ রবিশস্য দেবতাকে নিবেদনের পর প্রসাদ গ্রহণের মাধ্যমে একাদশী পালন করতে হয়। একাদশী পালন না করলে একাদশী ব্রতের কোনো ফল আপনি পাবেন না। এবার আলোচনা করব একাদশী ব্রতের মাহাত্ম্য এবং উত্থান একাদশী ব্রতের মাহাত্ম্য কী। কার্তিক মাসের শুক্লাপক্ষের একাদশী মাহাত্ম্য স্কন্দ পুরাণে ব্রহ্মা নারদ সংবাদে বর্ণিত আছে। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে পুরুষোত্তম, কার্তিক মাসের শুক্লাপক্ষের একাদশীর নাম আমার কাছে কৃপা করে বর্ণনা করুন। শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, কার্তিক মাসের শুক্লাপক্ষের একাদশী উত্থান বা প্রবোধিনী নামে পরিচিত। প্রজাপতি ব্রহ্মা পূর্বে নারদের কাছে এই একাদশীর মহিমা কীর্তন করেছিলেন। এখন তুমি আমার কাছে সেই কথা শ্রবণ করো। দেবর্ষি নারদ প্রজাপতি ব্রহ্মাকে বললেন, হে মহাত্মা, যে একাদশীতে ভগবান শ্রী গোবিন্দ শয়ন থেকে জেগে ওঠেন, সেই একাদশী তিথির মাহাত্ম্য আমাকে সবিস্তারে বর্ণনা করুন। ব্রহ্মা বললেন, হে নারদ, উত্থান একাদশী যথার্থই পাপনাশিনী, পুণ্যকারী ও মুক্তি প্রদানকারী। এই ব্রত নিষ্ঠা সহকারে পালন করলে 1000 অশ্বমেধ যজ্ঞ ও শত শত রাজসূয় যজ্ঞের ফল লাভ হয়। জগতের দুর্লভ বস্তুর প্রাপ্তির কথা কি আর বলবো। এই একাদশী ভক্তি পরায়ণ ব্যক্তিকে ঐশ্বর্য, প্রজ্ঞা, রাজ্য ও সুখ প্রদান করে। এই ব্রতের প্রভাবে পর্বত প্রমাণ পাপ রাশি বিনষ্ট হয়। যারা একাদশীতে রাত্রি জাগরণ করেন তাদের সমস্ত পাপ ভস্মীভূত হয়। শ্রেষ্ঠ মুনিগণ তপস্যার দ্বারা যে ফল লাভ করেন, এই ব্রতের উপবাসে তা পাওয়া যায়। যথাযথভাবে এই ব্রত পালনে আশাতীত ফল লাভ হয়, কিন্তু অবিধিতে উপবাস করলে স্বল্পমাত্র ফল লাভ হয়। যারা এই একাদশীর দান ধ্যান করেন তাদের পূর্বপুরুষেরা স্বর্গে আনন্দে বাস করেন। এই একাদশী উপবাসের ফলে ব্রহ্মহত্যা জনিত ভয়ঙ্কর নরক যাতনা থেকে নিস্তার পেয়ে বৈকুণ্ঠ গতি লাভ হয়। অশ্বমেধ যজ্ঞ দ্বারাও যা সহজে লাভ হয় না। তীর্থে স্বর্ণ প্রভৃতি দান করলে যে পুণ্য অর্জিত হয়, এই উপবাসের রাত্রি জাগরণে সেই সকল অনায়াসে লাভ করা যায়। এই উত্থান একাদশী অনুষ্ঠান যে সঠিকভাবে পালন করেন তার গৃহে ত্রিভুবনের সমস্ত তীর্থ এসে উপস্থিত হয়। হে নারদ, বিষ্ণুর প্রিয়তমা এই একাদশী উপবাস ফলে সর্বশাস্ত্রে জ্ঞান ও তপস্যায় সিদ্ধি লাভ করে চরমে মুক্তি লাভ হয়। যিনি সমস্ত লৌকিক ধর্ম পরিত্যাগ করে ভক্তি সহকারে এই ব্রত পালন করেন তাকে আর পুনর্জন্ম গ্রহণ করতে হয় না। এমনকি মন ও বাক্য দ্বারা অর্জিত পাপ রাশিও শ্রী গোবিন্দের অর্চনে বিনষ্ট হয়। হে বৎস, এই ব্রতে শ্রদ্ধা সহকারে শ্রী জনার্দনের উদ্দেশ্যে স্নান, দান, জপ, কীর্তন ও হোমাদি করলে অক্ষয় লাভ হয়। যারা উপবাস দিনে শ্রী হরির প্রতি ভক্তি সহকারে দিন যাপন করেন তাদের পক্ষে জগতে দুর্লভ বলে আর কিছু নেই। চন্দ্র ও সূর্যগ্রহণে স্নান করলে যে পুণ্য হয়, এই উপবাসে রাত্রি
গায়ত্রী জাগরণ করলে তার সহস্র গুণ স্বীকৃতি লাভ হয়। তীর্থে স্নান, দান, জপ, হোম, ধ্যান আদির ফলে যে পুণ্য সঞ্চিত হয়, উত্থান একাদশী পালন না করলে সে সমস্ত নিষ্ফল হয়ে যায়। হে নারদ, শ্রী হরিবাসরে শ্রী জনার্দনের পূজা বিশেষ ভক্তি সহকারে করবে, তা না হলে শত জন্মর্জিত পুণ্য বিফল হয়ে যায়। যে বৎস যিনি কার্তিক মাসে সর্বদা ভাগবত শাস্ত্রাদি অধ্যয়ন করেন, তিনি সর্বপাপ মুক্ত হয়ে সমস্ত যজ্ঞের ফল লাভ করেন। ভগবান হরি ভক্তিমূলক শাস্ত্র পাঠে অত্যন্ত সন্তুষ্ট হন, কিন্তু দান, জপ, যজ্ঞাদি দ্বারা তেমন প্রীত হন না। এই মাসে শ্রী বিষ্ণুর নাম, গুণ, রূপ, লীলাদি শ্রবণ কীর্তন অথবা শ্রীমদ্ ভাগবত প্রভৃতি আদি শাস্ত্র গ্রন্থ পাঠের ফলে শত শত গোদানের ফল লাভ করা যায়। অতএব হে মুনিবর, কার্তিক মাসের সমস্ত গৌণ ধর্ম বর্জন করে শ্রী কেশবের সামনে হরিকথা শ্রবণ কীর্তন করা অবশ্যই কর্তব্য। হে নারদ, সহস্র সুগন্ধি পুষ্পে দেবতার অর্চনে বা সহস্র যজ্ঞ ও দানে যে ফল হয়, এই মাসে হরিবাসরে একটি মাত্র তুলসী পাতা শ্রী ভগবানের চরণ কমলে অর্পণ করলে তার অনন্ত কোটি গুণ লাভ করা যায়। এই বলে ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরকে উত্থান একাদশীর মাহাত্ম্য বর্ণনা করেন। তো বন্ধুরা, আজকে এই উত্থান একাদশীর মাহাত্ম্য কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন।